এই ভিডিওতে আমরা দেখব অসাধারণ একটা ফ্যান্টাসি অ্যাডভেঞ্চার মুভির গল্প। একদিন এক গরিব মাঝির হাতে ওঠে একটা জাদুই মাছ। তারপর অনেক কিছু ঘটে। খুবই রোমাঞ্চকর একটা কাহিনী, যা তোমাদের মন ছুঁয়ে যাবে, সাথে অনেক কিছু শেখাবেও। শেষ অবধি ভিডিওটা দেখো আর একটা করে লাইক করে দিও। অনেক বছর আগের ঘটনা। জ্যাক নামের এই মাঝি ছেলেটিকে আমরা দেখতে পাই যে সমুদ্র তীর থেকে একটু দূরে একটা ছোট্ট ঘরে নিজের বউ জ্যাসমিনের সাথে থাকে। ওরা অনেক গরিব ছিল, তবুও ওদের মধ্যে কোনো লোভ ছিল না। আনন্দে কাটছিল ওদের সংসার। রোজকার মতোই জ্যাক একদিন সকালে জ্যাসমিনকে বলে সমুদ্র পাড়ে যায় মাছ ধরার জন্য। মাছ ধরার যেই ছিপটা ছিল ও সেটা জলে ফেলে ঠিকই, তবে অপেক্ষা করতে করতে ও একটু পর ঘুমিয়ে পড়ে। কিছুক্ষণ পর ওর চোখ খুললে ও হম্বিচম্বি করে ছিপটা জল থেকে তোলে তো দেখা যায় ওর ছিপে একটা গোলগাল মাছ আটকেছে। জ্যাক ওই মাছটাকে নিজের বালতিতে রাখে। এইবার ও যখন বাড়ির দিকে আসবে, তখন মাছটা একজন মানুষের কণ্ঠস্বরে ওকে বলে ওঠে, আমাকে ছেড়ে দাও, আমি কোনো সাধারণ মাছ নই, আমি একজন রাজকুমার। একটা অভিশাপ আমায় মাছ রূপে আটকে রেখেছে, আমায় খেলে তুমি মাছের স্বাদ পাবে না। এইগুলো শুনতেই জ্যাক ভয়ে ভয়ে সেই মাছটাকে সমুদ্রে ছেড়ে দিয়ে বাড়ি চলে আসে। খেতে খেতে জ্যাসমিন ওকে জিজ্ঞেস করে, আজ তুমি একটাও মাছ পাওনি? জ্যাক ওকে বলে, আজ বেশ গোলগাল একটা মাছ পেয়েছিলাম বুঝলে, কিন্তু মাছটা আমায় মানুষের আওয়াজে বলে ওকে ছেড়ে দিতে, কারণ ও নাকি একজন অভিশপ্ত রাজকুমার। জ্যাসমিন ওকে বলে, তুমি এমনি ওকে ছেড়ে দিলে? যদিও জাদুই কোনো মাছ হতো তাহলে তো আমাদের সব ইচ্ছা পূরণ করতো। এই কথাটার উত্তরে জ্যাক বলে, আমাদের কাছে যা কিছুই আছে অনেক আছে, তাহলে কেন আমি ওই মাছটার থেকে চাইবো? তবে জেসমিনের মধ্যে এক প্রকার লোভ জেগে উঠেছিল। ও বলে, আমাদের ঘরটা দেখো, কত ছোট্ট একটা ঘর। কাল যদি আমাদের বাচ্চা কাচ্চা হয় তাহলে ওরা থাকবেটা কোথায় বলো? তুমি যদি ওই মাছটার থেকে একটা বড় ঘর, বেশ কিছু খাবার জিনিস আর একটা সুন্দর ফুলের বাগান চেয়ে নাও, তাহলে আমাদের জীবন আরও সুন্দর হয়ে যাবে। জ্যাসমিনের এরকম কথাবার্তা জ্যাকের পছন্দ হয় না। তবে একভাবে জ্যাসমিন জেদ করতে থাকায় জ্যাক আবারও সমুদ্র পাড়ে যায় আর ওই মাছটাকে ডাকে। জ্যাকের ডাক শুনে মাছটা জল থেকে উঠে হাওয়ায় ভাসতে ভাসতে জ্যাকের সামনে আসে আর ওকে জিজ্ঞেস করে, কেন তুমি আমায় ডাকছো? জ্যাক ওকে বলে, আমার বউয়ের একটা ঘর, ভালো ভালো খাবার জিনিস, সাথে ফলের একটা বাগান চাই। মাছটা বলে, ঠিক আছে, এমনটাই হবে। এই বলে ও আবারও সমুদ্রে চলে যায়। জ্যাক এরপর যখন বাড়ি ফেরে তো ও দেখে ওদের ঘর আর আগের মতো নেই, বরং একটা বড় এবং সুন্দর ঘরে রূপান্তরিত হয়েছে। জ্যাসমিনের আজ আনন্দের সীমা নেই। জ্যাসমিন জ্যাককে বলে, আজ থেকে আমরা শান্তিতে জীবন কাটাবো। এইভাবেই আরও বেশ কিছুদিন কেটে যায়। জ্যাক একদিন যখন পাশের একটা বাজারে মাছ বিক্রি করতে যায়, তখন সেখানে ওর সাথে ওর পিটার নামের এক বন্ধুর দেখা হয়। জ্যাক তাকে জিজ্ঞেস করে, এখন আর তোমায় মাছ ধরতে যেতে দেখি না, কেন? পিটার বলে, শুনছিলাম বিগত কিছুদিন সমুদ্রে একটা তিমি উপদ্রব করছে। তাছাড়া আমাদের পরিবারটাও বড়, শুধু মাছ ধরলেই আমাদের চলবে না গো, সেজন্য মাছ ধরা ছেড়ে দিয়ে এখন দিনমজুরের কাজ করি। দেখা যায় জ্যাসমিন এখন অনেকটা পাল্টে গেছে। দারিদ্রতা থেকে বেরিয়ে এসে জ্যাসমিন অনেক খুশি। পরদিন জ্যাক সমুদ্র তীর থেকে বালতি ভর্তি করে মাছ ধরে আর সেই মাছগুলো পিটারের বাড়িতে দিয়ে বলে, বন্ধু, এটা তোমাদের জন্য, তুমি তো মাছ ধরা ছেড়ে দিয়েছো, তাই আমি তোমায় মাছ দিলাম, তোমরা সবাই আনন্দ করে পেট ভরে খেও। এই জন্য পিটার ওকে জড়িয়ে ধরে ধন্যবাদ জানায়। জ্যাক বাড়ি ফিরতেই জ্যাসমিন ওর কাছ থেকে আবদার করতে শুরু করে যে, আমি চাই তুমি ওই মাছটার থেকে একটা বড় বাংলো, সাথে প্রচুর ধন দৌলতের ভাণ্ডার চেয়ে নাও, কারণ এই ঘরটার বারান্দা আর থাকার জায়গাটা খুবই ছোট। তখন জ্যাক বলে, আমাদের আগের ঘরটা তো এর চেয়েও ছোট ছিল, তাও তো আমাদের কোনো আক্ষেপ ছিল না, আর এই ঘরটা আমাদের প্রয়োজনের চেয়ে অনেকটা বড়, সাথে অনেক কিছু রয়েছে, তাই মাছটার থেকে আর কিছু চাওয়াটা ঠিক হবে না। তবে জ্যাসমিনকে এইসব বুঝিয়ে কিছু লাভ হয় না। জ্যাসমিনের অদম্য জেদের কারণে জ্যাক আবারও সমুদ্র তীরে যায় আর ওই মাছটাকে ডাকে। মাছটা বাইরে এসে জ্যাককে জিজ্ঞেস করে, এখন আবার তোমার কি চাই? জ্যাক ওকে বলে, আমার তো কিছু চাই না, কিন্তু আমার বউ জ্যাসমিন এমন একটা বাংলো চায় যেখানে ধন দৌলতের অভাব থাকবে না। মাছটা বলে, ঠিক আছে, এমনটাই হবে। জ্যাক বাড়ি ফিরলে দেখে ওদের বাড়িটা একটা আলিশান বাংলোয় রূপান্তরিত হয়েছে, এমনকি সেখানে তাদের কাজ করে দেওয়ার জন্য লোক রয়েছে। এইসব দেখে জ্যাসমিন তো খুব খুশি।
ও জ্যাককে এই বাংলোটার প্রত্যেকটা ঘর দেখাতে শুরু করে। জ্যাক বলে, এই সব কিছুই ওই মাছটার জন্য হয়েছে, আমাদের কিছুই না। তবে লোভ আর লালসায় জড়িয়ে যাওয়া জেসমিন এটা অস্বীকার করে আর বলে, মাছটার উচিত আমাদের কাছে মাথা নত করা, কারণ তুমি ওকে সমুদ্রে ছেড়ে দিয়ে ওকে একটা জীবন দিয়েছো জ্যাক। জেসমিনের এরকম বদল আর ওর কথাবার্তার ধরন শুনে জ্যাক কিছুটা অবাক হয়। তবে ও জেসমিনকে ভালোবাসে, সেই জন্য ও কিছু বলতে পারে না। পরদিন সকালে জ্যাক যখন মাছ ধরার জন্য বেরোচ্ছিল, জেসমিন তখন ওকে বলে, আজ সন্ধে হওয়ার আগেই বাড়ি ফিরো, আমি কিছু মানুষকে আমন্ত্রণ করেছি ডিনারের জন্য। জ্যাক ওকে জিজ্ঞেস করে, ওরা কি তোমার আত্মীয় স্বজন? জেসমিন বলে, ধুর, এই শহরের সবচেয়ে ধনী ব্যক্তিদেরকে ডেকেছি, কারণ আমি চাই একটু একটু করে শহরের সব ধনী ব্যক্তিরা আমাদের বন্ধু হয়ে যাক। ঠিক আছে, আমি চেষ্টা করব। এই বলে জ্যাক ওর ছিপটা নিয়ে সমুদ্রে মাছ ধরতে চলে যায়। এদিকে বাংলোয় কাজ করা এক কর্মচারী জেসমিনকে বলে, এখন থেকে আপনার উচিত কোটিপতিদের মতন আচরণ করা। এইভাবে মাঝির বউয়ের মতন আচরণ আপনার শোভা পায় না, এটা আপনাকে গরিব দেখায়। জেসমিন বলে, আমাকে শেখাও না কিভাবে থাকতে হবে, কিছুক্ষণের মধ্যেই তো অনেক বড় বড় মানুষ এখানে আসছেন। সেজন্য সেই কর্মচারীটা জেসমিনকে বড় লোকেদের স্বভাব আচরণ শেখানোর চেষ্টা করে। কিছুক্ষণ পর জ্যাক যখন বাড়ি ফেরে তো ও দেখে ওদের কর্মচারীরা জেসমিনকে বড় লোকেদের মতন গ্লাস ধরা এবং মদ্যপান করতে শেখাচ্ছে। জেসমিন জ্যাককে দেখে বলে, তুমি এসব নোংরা জামা কাপড় ছেড়ে রেখে দামি কাপড় পরে নাও। জ্যাক আজ বলেই ফেলে যে আমি লোক দেখানো পছন্দ করি না, আর আমরা কি ছিলাম এটা আমি ভুলতে পারবো না। জোর জবরদস্তি জেসমিন জ্যাকের ড্রেস চেঞ্জ করার আগেই এইবার এক ধনী দম্পতি বাংলোয় চলে আসে। জেসমিন ধনী ব্যক্তিদের মতোই তাদেরকে ওয়েলকাম করে, তবে জ্যাক তাদেরকে ওয়েলকাম জানায় পুরনো গ্রামবাসীদের মতো করে, যেটাই সেই দম্পতি একটুও স্বাচ্ছন্দ্য বোধ করে না। জেসমিনদের কাজের লোকেরা এরপর টেবিলে ডিনার বেড়ে দেয়, যার পর জেসমিন বললে সবাই ডিনার করতে শুরু করে। জ্যাক এই সময় অন্য দিনের মতো করেই খাচ্ছিল, যেটা দেখে সেই দম্পতি ওদেরকে জিজ্ঞেস করে, আপনারা কীরকম পরিবার থেকে উঠে এসছেন বলুন তো। জ্যাক তাদেরকে নিজেদের আসল পরিচয়টা দিতেই যাবে, ঠিক এই সময় জেসমিন ওকে থামিয়ে দেয় আর তাদেরকে মিথ্যে বলে যে আমাদের পূর্বপুরুষেরা সমুদ্রপথে ব্যবসায়ী ছিল। সেই দম্পতি তখন ওদের নিয়ে খিল্লি করে বলে যে সেটা তো আপনাদের স্বভাব আচরণেই স্পষ্ট, আর মাছের যে গন্ধ আসছে তাতে বোঝা যায় যে আপনারা মাঝি এবং কোনো ছোট পরিবার থেকেই উঠে এসেছেন। জেসমিনের এই কথাগুলো ভীষণ খারাপ লাগে ও সেই দম্পতিকে তখনই তাদের বাংলো থেকে বেরিয়ে যেতে বলে। বাইরের লোকের কাছে এরকম অপমান সহ্য করতে না পেরে জেসমিন জ্যাককে বলে, সমাজে তাদের যা মর্যাদা তাদের সামনে আমরা কিছুই নই, আর যাই হোক না কেন আমরা তো মাঝি, তাই না? এতে জ্যাক ওকে বোঝায় যে এতে খারাপটা কোথায়, আমাদের কর্মের ওপর আমরা কেন ছোট বোধ করব, আমাদের কাছে এখন সব কিছু রয়েছে, আর কি চাই। পরদিন সকালে ঘুম থেকে উঠে জানলা দিয়ে বাইরে দেখতে দেখতে জেসমিন জ্যাককে বলে, আমি এখানকার মানুষের ওপর রাজত্ব করতে চাই, যাতে শহরের লোকেরা আমাদেরকে নিয়ে মজা করার সাহস না পায়, সাথেই আমায় সম্মান করে। তাই আমি চাই তুমি আজই সেই মাছটাকে ডেকে বলো যেন ও আমাদের এই জায়গাটার রাজা রানী বানিয়ে দেয়। জ্যাক ওকে অনেক করে বোঝায় যে এসব ঠিক না, আমাদের কাছে এখন সব কিছু আছে। তবে লোভ আর অহংকার এখন জেসমিনকে গ্রাস করে নিয়েছিল। ও কিচ্ছু শুনতে চায় না, ও এটাই চায়। সেজন্য জ্যাক আবারও একবার সমুদ্রে গিয়ে সেই মাছটাকে ডাকে। অন্যবারের মতন এইবারও সেই মাছটা বাইরে এসে জ্যাককে জিজ্ঞেস করে, আবার কি চাই তোমাদের? জ্যাক বলে, এইবারেও আমার কিছু লাগবে না, কিন্তু আমার বউ চায় এই রাজ্যের রানী হতে। মাছটা বলে, যাও, এটাই হবে। জ্যাক বাড়ি ফিরে দেখে ওদের বাংলোটা এখন রাজপ্রাসাদ হয়ে গেছে, আর জেসমিন সেই প্রাসাদের রানী। মহলে মন্ত্রী সাথে বেশ কিছু দরবারিরাও এসে হাজির হয়। রানী হয়ে জেসমিন যেমন আরও খুশি হয়, তেমনি ওর আকাশ ছোঁয়া অহংকার হয়ে ওঠে। জেসমিনের দরবারিরা আর পরামর্শদাতা ওর সামনে হাজির হয় আর ওকে কাজের জন্য আদেশ করতে বলে। সেই জন্য জেসমিন তখনই রাজ সিংহাসনে বসে পড়ে আর মন্ত্রীকে বলে, আমি এখন এই রাজ্যের রানী, তাই আমি আদেশ দিচ্ছি যে আমার রাজ্যের সমুদ্র থেকে কেউ বড় মাছ ধরবে না। যদি কেউ এমনটা করে তাহলে তাকে কঠোর সাজা দেওয়া হবে। মন্ত্রী বলে, আপনার আদেশ আমরা পালন করব। অন্যদিকে রোজকার মতোই জ্যাক সমুদ্র থেকে মাছ ধরে, আর সেই মাছগুলো পিটারকে দিতে ওর বাড়ি যায়। তবে এই দিন পিটার মাছ নিতে রাজি হয় না। পিটার বলে, রোজ রোজ আমি বিনা পয়সায় মাছ নিতে পারবো না।
জ্যাক সেই জন্য মাছ ভর্তি বালতিটা নিয়ে নিজের বাড়িতে রাজপ্রাসাদে প্রবেশ করে। মহলের প্রহরীরা ওকে রাস্তার লোক মনে করে ওকে জেসমিনের সামনে নিয়ে হাজির করে। জ্যাক জেসমিনকে প্রশ্ন করে, কি হচ্ছে এইসব? জেসমিন বলে, আমি এখন এই রাজ্যের রানী হয়ে গেছি, কিন্তু মন্ত্রী আমায় বলেছে আমার উচিত পুরো দেশে রাজত্ব করা। তাই তুমি ওই মাছটাকে বলো আমায় এই দেশের রাজরানী করে দিতে, যাতে আমার চেয়ে বড় এই দেশে আর কেউ না থাকে। জ্যাক বলে, এইবার তুমি থামো, এত বাড়াবাড়ি করো না, হিতে বিপরীত কিছু না ঘটে যায়। এটা শুনতেই জেসমিন জ্যাকের ওপর ভীষণ চটে যায়। ও বলে, আমি এই রাজ্যের রানী, তুমি শুধুই আমার স্বামী, তাই তুমি আমায় জ্ঞান দেওয়ার বদলে আমার আদেশ পালন করো। জেসমিনের এত অহংকার দেখে জ্যাক ওর কাছে গিয়ে ওকে বোঝানোর চেষ্টা করে। তবে লোভ আর অহংকার জেসমিনের মধ্যে এতটাই বেড়ে উঠেছিল যে ও জ্যাকের কথায় কোনো গুরুত্বই দেয় না, বরং ওর মাছ ভর্তি বালতিটাকে একটা লাথি মেরে ফেলে দিয়ে বলে, আমি আদেশ করছি, এখন মাছটার কাছে যাও। উপায় না থাকায় জ্যাক মাছের বালতিটা উঠিয়ে নিয়ে আবারও সমুদ্র তীরে যায় আর সেই মাছটাকে ডাকে। মাছটা ওর আওয়াজ শুনে বাইরে এসে ওকে জিজ্ঞেস করে, এইবার তোমার বউ কি চাইছে? জ্যাক বলে, ওর লোভ আর অহংকার অনেক বেড়ে গেছে, ও এখন দেশ চালাতে চায়। মাছটা বলে, যাও জ্যাক, এটাই হবে। কথা মতোই জেসমিন এখন দেশের রাজরানী। ও রাজপ্রাসাদটা এখন দেশের সবচেয়ে সুন্দর মহলে রূপান্তর হয়েছে। সাথেই দেশের সবচেয়ে স্বনামধন্য সঙ্গীত শিল্পীরা ওর দরবারে এসে নিজেদের গান শুনিয়ে ওকে মনোরঞ্জন করছে। জেসমিন এখন অনেক খুশি। অহংকারের মুকুট এখন ওর মাথায় বিরাজমান। ওর দরবারে থাকা প্রত্যেকটা লোককেও বলে, আমি এখন দেশের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তি, আমার ধারে কাছে কেউ নেই। তখন সভাতেই থাকা একজন পাদ্রী ওকে বলে যে এমনটা নয়, সবার ওপরে ধর্মগুরু রয়েছেন, পৃথিবীর সব মানুষই তাকে মহান বলে মানে, তাই আপনি তার কাছে কিছুই নন। এই কথাটা জেসমিনের সম্মানকে আঘাত করে আর ও প্রচণ্ড রেগে যায়। অন্যদিকে আমরা জ্যাককে দেখি। হতাশ জ্যাক অনেক কিছু চিন্তা করতে করতে সমুদ্র পাড়েই শুয়ে পড়ে। জেসমিনের আদেশে একজন প্রহরী সেখানে আসে আর জ্যাককে টেনে হিজড়ে মহলে তার দরবারে নিয়ে যায়। জ্যাক তো কিছুই বুঝতে পারছে না যে এইসব হচ্ছেটা কি, আর যেই জেসমিনকে ও নিজের চেয়েও বেশি ভালোবাসে সেই জেসমিন ওর সাথে কেন এমনটা করছে। জেসমিন তখন জ্যাককে বলে, আমি চাই তুমি ওই মাছটাকে বলো আমাকে এই দুনিয়ার ধর্মগুরু বানিয়ে দিতে, কারণ ওনার কথাই তো সবাই মানে। জ্যাক বলে, এটা সম্ভব না, কি বলছো এইসব তুমি? প্রথমে আমরা যখন আমাদের সেই ছোট্ট ঘরটায় থাকতাম তখন তো তুমি অনেক খুশি ছিলে, কিন্তু আজ তুমি রাজরানী হয়েও সন্তুষ্ট নয়। সব কিছুই তো রয়েছে তোমার কাছে, তাই আর কিছু চেও না। তখন অহংকারে বিধ্বস্ত জেসমিন রাগে রাগে বলে ওঠে, আমি এই দেশের রানী, তুমি শুধু আমার কর্মী, তাই চুপচাপ আমার আদেশ পালন করো আর এখনই যাও। জেসমিনের কথায় বাধ্য হয়ে অসহায় জ্যাক আবারও সমুদ্রে যায়। নিজের বউয়ের এরকম আচরণ আর লালসার কারণে জ্যাক খুবই হতাশ। তবেও জেসমিনকে এখনও ভালোবাসে। ও চায় জেসমিন যে ভুলটা করছে ও নিজে সেটা উপলব্ধি করুক। জ্যাক আরও একবার সেই মাছটাকে ডাকে। মাছটা ওকে জিজ্ঞেস করে, এখনও তোমার বউ খুশি নয়? এখনও ওর কি প্রয়োজন? জ্যাক বলে, জেসমিন চায় এই দুনিয়ার ধর্মগুরু হতে। মাছটা ওকে বলে, যাও, সেটাই হবে। জ্যাক এইবার যখন মহলে ফেরে তো ও দেখে ওদের মহলটা এখন একটা প্রাচীন চার্চে পরিণত হয়েছে। সেখানে বহু মানুষ নিজেদের অভিযোগ নিয়ে হাজির হয়েছে। জ্যাকও সেই মানুষগুলোর মধ্যে অভিযোগকারীর মতো করেই বসে পড়ে। একজন ভিক্ষুকও সেখানে এসেছিল। জ্যাক তার থেকে তার হুডি শার্টটা নেয় এবং তাকে নিজের জামাটা দিয়ে দেয়। আমরা দেখি ভিতরের একটা ঘরে একজন পাদ্রী তাদের নতুন ধর্মগুরু জেসমিনকে ফাদারের ড্রেস পরাচ্ছে। জ্যাক হুডি পরে জেসমিনের সাথে দেখা করে, সেই জন্য জেসমিন ওকে চিনতে পারে না। জেসমিন জ্যাককে জিজ্ঞেস করে, তুমি কে, কি চাই তোমার? জ্যাক বলে, আপনি তো ধর্মগুরু, আপনি তো আমাদের মতন সাধারণ মানুষের অভিযোগগুলোকে ঈশ্বরের কাছে পৌঁছে দেন। আমি একজন মাঝি, আমাদের শান্তির একটা পরিবার ছিল, কিন্তু আমার বউ পুরো পাল্টে গেছে। আশা করি আপনার প্রার্থনায় আমি ওকে ফিরে পাবো। জেসমিন বলে, ঠিক আছে, আমি প্রার্থনা করব যাতে তুমি তোমার স্ত্রীকে আগের মতো করে ফিরে পাও। তবে জ্যাকের বলা কথাগুলোর সাথে ধর্মগুরু জেসমিন নিজের জীবনের সাথে মিল খুঁজে পাচ্ছিল, সেজন্য ও জ্যাককে দেখতে চায়। তবে জ্যাক ততক্ষণে আবারও সেই অভিযোগকারীদের মাঝে গিয়েই বসে পড়েছিল। একটু পর জেসমিন একজন মুখ্য ধর্মগুরু রূপে চার্চে সবার সামনে এসে বসে। ও সমস্ত অভিযোগকারীদের অভিযোগ শোনে।
ওখানে আসা একজন অভিযোগকারী প্রশ্ন করে, ঈশ্বর আমাদের অভিযোগ কবে শুনবেন? তখন জেসমিন তাকে বলে, আমার কাজ শুধু আপনাদের অভিযোগগুলো ঈশ্বরের কাছে প্রার্থনা করা। এবার তিনি সেটা পূরণ করবেন কি করবেন না সেটা তিনিই জানেন। তখন সেই অভিযোগকারীটা বলে, তাহলে আপনি আমাদেরকে ঈশ্বরের সাথে কথা বলে তার কাছেই আমাদের অভিযোগগুলো স্বীকার করবার সুযোগ করে দিন। এই কথাটা আবারও জেসমিনের সম্মান আর অহংকারকে আঘাত করে। রাতে জ্যাক আর জেসমিন একই বিছানায় শোয় তো ঠিক, কিন্তু জেসমিন এই রাতে জ্যাকের থেকে নিজেকে সরিয়ে রাখে। নাই ও জ্যাককে নিজের কাছে আসতে দেয় আর নাই ওকে ছুঁতে দেয়। জ্যাক বলে, কি হচ্ছে জেসমিন? আমি তো তোমার স্বামী, তুমি তো আমায় ভালোবাসতে, তাহলে এইসব কেন? আমি তো এখনও তোমায় সেই একভাবে ভালোবাসি জেসমিন। জেসমিন বলে, এখন সবার আগে আমি এই দুনিয়ার মুখ্য ধর্মগুরু, তারপর তোমার স্ত্রী। অসহায় জ্যাক জেসমিনের এরকম অহংকারী কথাবার্তা শুনে হতাশ হয়ে একপাশ ফিরে শুয়ে পড়ে। আমরা দেখি জেসমিন এখনও নিজের থেকে আরও বড় কিছু হওয়ার জন্য চিন্তা করে চলেছে, যা ও ওই মাছটার থেকে চাইবে। পরদিন ভোরবেলায় ও জানলায় দাঁড়ালে সূর্য উঠতে দেখতে পায়। এই সময় মাঝারি বাতাসও বইছিল। এইটা দেখে লোভী জেসমিনের মনে আরও একটা বিচার আসে। ও জ্যাককে ঘুম থেকে উঠিয়ে দিয়ে বলে, তুমি মাছের কাছে যাও আর ওকে বলো আমাকে ঈশ্বর বানিয়ে দিতে। জ্যাক জেসমিনকে বলে, তুমি কি পাগল হয়েছ? জেসমিন বলে, না, আমি আগের চেয়েও ঠিক আছি। একবার যদি আমি ঈশ্বর হয়ে যাই তাহলে এই দুনিয়ায় সূর্য ওঠা থেকে শুরু করে হাওয়া চলা সব কিছুই আমার ইশারায় ঘটবে। তখন আর আমায় কোনো অভিযোগকারীর অভিযোগ ঈশ্বরের কাছে প্রার্থনা করতে হবে না। জ্যাক তখন বলতে বাধ্য হয় যে লোভ আর অহংকার তোমায় অন্ধ করে দিয়েছে জেসমিন। তুমি কোনটা ঠিক আর কোনটা ভুল সেটাও দেখতে পাচ্ছ না। ঈশ্বর কেবলমাত্র একজনই, কেউ তার জায়গা নিতে পারে না। তাই এমন কিছু চেও না যেটা আমাদেরকে বরবাদ করে দেয়। এই কদিনে তুমি সব কিছু হয়েছ, তবে কোনো কিছুই তোমাকে সন্তুষ্ট করতে পারেনি। এইসব কথা শুনে জেসমিন জ্যাককে বলে, আমি তোমার ভাষণ শুনতে চাইছি না জ্যাক। ও জ্যাকের জামাটা জ্যাকের দিকে ছুঁড়ে দেয় আর বলে, যাও এখনই ওই মাছটাকে ডাকো আর বলো যেটা আমি বলতে বলেছি। অসহায় জ্যাক কিছুই বুঝতে পারছিল না, কারণ ও নিজের বউয়ের এরকম চাওয়াটা কখনোই সেই মাছটাকে জানাতে পারবে না। তবে ও বোকা ছিল আর জেসমিনকে ভালোবাসত। সেই জন্য বাধ্য হয়ে ও আরও একবার সমুদ্র তীরে যায় আর মাছটাকে ডাকে। মাছটা বাইরে এসে জ্যাককে বলে, তোমার বউয়ের চাওয়ার তো কোনো শেষ নেই, তা আবার কি চাই তার? জ্যাক বলে, লোভ ওকে শেষ করে দিয়েছে, ও এখন ঈশ্বর হতে চায়। এইটা শুনে মাছটা এইবার জ্যাককে বলে, আজ তুমি এমন একটা ইচ্ছা নিয়ে এসেছো যে ইচ্ছেটা পূরণ করার শক্তি আমার মধ্যে নেই, তাই আবারও তোমরা নিজেদের আগের জীবনেই ফিরে যাবে। এই বলে মাছটা সমুদ্রে চলে যায়। জ্যাক এই দিন বাড়ি ফিরলে দেখে ওদের আগের সেই ছোট্ট বাড়িটা ফিরে এসেছে, যেই ঘরে জেসমিন নিজের ভুলগুলো বুঝে মন খারাপ করে বসে রয়েছে। জ্যাক ওকে বলে, দেখেছো বেশি লোভ কিভাবে সব কিছু নষ্ট করে দেয়। জেসমিন বলে, আমার ভুল হয়েছে জ্যাক, আমায় ক্ষমা করে দিও, আর কখনোই কিছু চাইবো না, আর তোমার সাথেই থাকবো। ওরা দুজন আবারও আগের মতন জীবন কাটানো শুরু করে, আর এর সাথে এই সুন্দর মুভিটা সমাপ্ত হয়। তোমাদের যদি এই গল্পটা ভালো লেগে থাকে তাহলে একটা করে লাইক আর বন্ধুদের সাথে শেয়ার করে দিও। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলে যেও না।